আমি রিমি, আমি আমার বাবার একমাত্র মেয়ে। পড়াশোনার জন্য বাইরে থাকি, প্রতি বছর পুজোর সময় বাড়ি আসি। অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমাদের বাড়ি থেকে কয়েক কিমি দূরে অবস্থিত ইকো পার্কে বেড়াতে যাব, কিন্তু যাওয়াটা আর হয়ে ওঠেনি। কিন্তু এবার যাওয়াটা হচ্ছে, কারণ আমার বাবা ইন্ডিয়ান আর্মিতে কাজ করে। কখনো আমি বাড়ি আসি তো কখনো বাবা, কিন্তু এবারের ছুটিতে বাবাও এসেছেন, তাই এবার আমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে। দেওয়াল ঘড়ি বলছে সময় সকাল 10টা। বাবা মা আমি 3জন মিলে রওনা দিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। পার্কের গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি আর মা অপেক্ষা করছি, কারণ বাবা গাড়ি পার্কিং করতে গেছেন। আমার চোখ পার্কের পাহারাদারের উপর যেতেই আমি দেখলাম তিনি আমার দিকে আর চোখে তাকিয়ে আছেন। আমি দেখতেই মুখ ঘুরিয়ে নিলেন তিনি। এরপর আরও বেশ কয়েকবার এরকম হলো। কিছুক্ষণ পর বাবা আসতেই আমি বাবাকে এই কথাটি বলে দিই, কারণ বর্তমানে যা দিনকাল পড়েছে, মেয়েরা কোথাও পুরোপুরি সুরক্ষিত নয়। বাবা আবার অনেক রাগী মানুষ। বাবা সেই পাহারাদারকে একদম আচ্ছা সে বকে দিলেন। পার্কে ঢুকেই আমি সুইমিং পুলে নামি। অনেক দিন থেকে সুইমিং পুলে স্নান করা হয় না। বাবা মা দোলনার দিকে গেলেন। কিছুক্ষণ পরেই আমার বয়সী একটি মেয়ে আমার কাছে এসে বলল, প্লিজ আমাকেও একটু সাঁতার শিখিয়ে দাও না। আমি এক কথাতেই রাজি হয়ে গেলাম। এদিকে বাবা আমাকে ডেকে বললেন, মামনি, আমরা বাইরে খাবার নিয়ে আসতে যাচ্ছি, তুমি যেন এই সুইমিং পুল ছেড়ে কোথাও যেও না। আমি মেয়েটাকে সাঁতার শেখাতে লাগলাম। মেয়েটা তো অনেক অ্যাডভান্স। কিছুক্ষণের মধ্যেই সে সাঁতার শিখে গেল। কি জানি এই অচেনা মেয়েটার সাথে কিভাবে বন্ধুত্ব হয়ে গেল, তাও আবার সুইমিং পুলে। সে যাই হোক, এবার আমরা দুইজনে আনন্দে একসাথে সাঁতার কাটতে লাগলাম। হঠাৎই আমার নজর আবার সেই পাহারাদারের উপর গেল। দেখলাম তিনি এখনো আমাকে ঘুরে ঘুরে দেখছেন। লোকটাকে বাবা ধমক দিলেন, তাও শিক্ষা হলো না। কিছুতেই বুঝছিলাম না লোকটির আসল উদ্দেশ্যটা কি। এই সব কথাই ভাবছিলাম, হঠাৎই আমার পিছনে থাকা সেই মেয়েটা আমার ঘাড় ধরে আমার মাথা জলের তলায় ডুবিয়ে দিল। আরে বাপরে, আমি গেছি এবার। নাকেও জল গেছে। ভাগ্যিস মেয়েটা আমাকে ছেড়ে দিল। এরপর আমি সেই মেয়েটার প্রতি ভীষণ ক্ষেপে যাই। আমি কিছু বলতে না বলতেই মেয়েটা আমাকে বলতে লাগলো, সরি, আমি জাস্ট মজা করছিলাম। না, আমার কেমন যেন মেয়েটার এরূপ ব্যবহারের প্রতি সন্দেহ হচ্ছে। আরেকটু হলেই আমার দম বন্ধ হয়ে যেত। আমি তাড়াতাড়ি জল ছেড়ে বাইরে এলাম। সেই মেয়েটা এখনো জলের মধ্যেই আছে, আর আমাকে জলে নামার জন্য বারবার আকুতিমিনতি করতে লাগলো। চলে যেও না, আমি জাস্ট মজা করছিলাম। আবার পুলে এসো, অমনটি আমি আর কখনোই করব না। শেষে মেয়েটার কথা রাখতে আমি জলে নামা মাত্রই মেয়েটা এসে আমার কোমর 2 হাতে ধরে নিল এবং সাঁতরে আমাকে পুলের মাঝখানে নিয়ে গেল। আমি ভীষণ ভয় পেয়ে গেছি। আমি মেয়েটাকে বললাম, দেখো, তুমি যদি আগের বারের মতো খারাপ ব্যবহার করো, আমি আমার বাবাকে বলে দেব। এরপর মেয়েটার জবাব শুনেই আমার অবস্থা অজ্ঞান হওয়ার মতো হয়ে যায়। মেয়েটা বলল, তোর বাবা আসার আগে তুই জীবন্ত থাকলে তবেই না বলতে পারবি। আমার বাবাকে বকা দেওয়া মানুষটির মেয়ে আজ এখানেই মরবে। এই কথাটি বলেই আমাকে সেই জলের মধ্যে ডুবাতে লাগলো। এদিকে সেই পাহারাদারটির নজর আমার উপরে তখনও ছিল। সে আমাকে এরকম জলের মধ্যে ডুবতে দেখে দৌড়ে এসে জলে ঝাঁপ দেওয়া মাত্রই সেই মেয়েটা হাওয়ায় মিশে গেল। এই ঘটনা দেখে আমার শরীরের লোম খাঁড়া হয়ে গেল। এ বাবা, কি এই সব ভুতুড়ে কাণ্ড! সেই পাহারাদার এসে আমাকে পুল থেকে উপরে উঠিয়ে নিলেন। ব্যাস, এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমি চোখ খুলি আমার চারপাশে রীতিমতো ভিড় জমে গেছে। আমি বাবাকে আগাগোড়া পুরো ঘটনাটি জানাই। এরপর বাবা পার্কের গেট বন্ধ করে দিলেন এবং সেই পাহারাদারকে নিয়ে সোজা পার্কের অফিস রুমে চলে গেলেন আর সেই উধাও হয়ে যাওয়া মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে বললেন। কিন্তু সেই রহস্যময়ী মেয়েটার কোনো খোঁজ তারা দিতে পারলেন না। এরপর বাবা সেই পাহারাদারকে ধাক্কা মেরে ফেলে দেন। ধাক্কা খেয়ে
খেয়ে পাহারাদারটির পকেট থেকে তার পার্সটি পড়ে গিয়ে খুলে গেল। সেখানে আমি দেখলাম সেই রহস্যময়ী মেয়েটিরই একটি ফটো রয়েছে। কি জানি বাবা কি বুঝলেন, তিনি সেই পাহারাদারটির কাছে তার দুর্ব্যবহারের জন্য এবং তাকে শারীরিক ও মানসিক আঘাত করার জন্য ক্ষমা চেয়ে নিলেন। এরপর আমরা সেই পার্ক থেকে বাড়ি ফিরে আসি। সেই পাহারাদারটি আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছিল, কারণ তার মেয়ে যখন আমার বয়সী ছিল তখনই সে এক দুর্ঘটনায় মারা যায়। আমার মধ্যেই সে তার মেয়েকে খুঁজে পেতে চেয়েছিল। কিন্তু বাবা যখন সেই পাহারাদারটিকে বকা দেয় তখন সেই মেয়েটির অতৃপ্ত আত্মা আমার পেছন পড়ে যায়। সে এক মেয়ের রূপ ধরে নেয় আর আমাকে মেরে ফেলতে চায়, কারণ আমি বাবাকে সেই পাহারাদারটির কথা বলেছিলাম। সেই অতৃপ্ত আত্মার মেয়েটির কোনো দোষ নেই, কারণ আমার বাবাকে কেউ অপমান করলে আমিও সেই ব্যক্তিটিকে কিছু না কিছু অবশ্যই বলতাম। পরে জানতে পারি সেই মেয়েটির সদ্গতি পর্যন্ত করতে পারেনি তার বাবা, কারণ তার বাবাকে তার মৃত মেয়ের শরীর ফিরিয়ে দেওয়া হয়নি। তাই সেই মেয়েটির আত্মা আজও শান্তির পথ খুঁজে পায়নি।